1977 সালে বাবা এস এম নজরুল ইসলামের হাতে ট্রেডিং ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু হলেও তাতে নতুন মাত্রা যোগ করেন দুই ছেলে এস এম নুরুল আলম রেজভী এবং এস এম শামসুল আলম। দেশ যখন বিদেশি ইলেকট্রনিক্স পণ্যের উপর অতিমাত্রায় নির্ভরশীল, তখন তিনি স্বপ্ন দেখেন স্থানীয়ভাবে উৎপাদনের মাধ্যমে দেশীয় চাহিদা মেটানোর। পরবর্তীতে যুক্ত করেন আরও 3 ভাইকে। এরপর অসংখ্য প্রতিবন্ধকতাকে জয় করে প্রথম ফ্রিজ উৎপাদনের মাধ্যমে ভিন্ন এক উদাহরণ সৃষ্টি করেন 2008 সালে। প্রথম পর্যায়ে বেশ বড় ধাক্কা খেলেও ধীরে ধীরে সামলে উঠে বিস্তৃত করতে থাকেন ব্যবসার পরিধি, উন্নত করতে থাকেন পণ্যের গুণগত মান। এরপর দেশীয় এবং বিশ্ববাজার দখলে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ সময়ের সাথে হয়ে উঠতে থাকে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান। অদম্য উদ্যোক্তাদের অক্লান্ত শ্রম আর সরকারের সহায়ক নীতির কারণে আজ ফ্রিজের দেশীয় বাজারে ওয়ালটনের দখল 60% উপরে, যাদের বার্ষিক বিক্রি এখন 8,000 কোটি টাকা। এই স্বপ্ন বাস্তবায়নের পেছনে অন্যতম কারিগর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বর্তমান চেয়ারম্যান এস এম শামসুল আলম। তাকে নিয়েই চ্যানেল 24-এর এবারের বিশেষ আয়োজন। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন টক উইথ বিলিয়নিয়ার্স অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই আয়োজনে আমরা এমন সব গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশে যেগুলো সফল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তার পেছনে যারা ব্যক্তি রয়েছেন তাদের গল্প। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যেই সব প্রতিষ্ঠান এই অনন্য উচ্চতায় উঠে গেছে, ওয়ালটন তাদের অন্যতম। ম্যানুফ্যাকচারিং ব্যবসায় বিশেষ করে ইলেকট্রনিক্স খাতে তারা এখন একরকম অপ্রতিদ্বন্দ্বী একটা প্রতিষ্ঠান। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বাজারেও তাদের পণ্য এখন সুনামের সাথে বিক্রি হচ্ছে। আমরা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামসুল আলম, তাকে আমরা পেয়েছি। তার মাধ্যমে আজকে ওয়ালটনের বেড়ে ওঠার গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানব। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। শুরুতে যেটা বলছিলাম যে একরকম শূন্য থেকে শুরু করে এখন একরকম অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে ওয়ালটন। এটার পেছনের গল্পটা যদি একটু আবারও আমাদেরকে শোনাতেন। পিছনের কোনো গল্প এই শুরুটা স্মুথ হয় না, এটা তো সবাই আমরা অবগত জানি। তো ওয়ালটনও তার ব্যতিক্রম না। শুরুটা যখন ওয়ালটন করে ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে আসে, তখন বাংলাদেশে মূলত ট্রেডিং ব্যবসার একটা সুবর্ণ সময়। ওই সময়ে এমন কোনো ইঞ্জিনিয়ার ছিলেন না যারা ফ্রিজের ফ্যাক্টরি দেখেছে। কোন সময়ের কথা বলছিলেন? এটা আমরা 2008-এ যখন ফ্রিজ ম্যানুফ্যাকচারিংয়ে আসি, আর আগ পর্যন্ত আমরা যখন ফ্রিজ ফ্যাক্টরি করার পরিকল্পনা করি, মোটামুটি পরিকল্পনা আমাদের 2000 সাল থেকেই শুরু হয়। ওয়ালটন যখন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করবেন আপনারা, তারও আগে তো দীর্ঘদিন ট্রেডিং ব্যবসা করেছেন, কিন্তু সেই ব্যবসা থেকে ম্যানুফ্যাকচারিং চিন্তাটা কেন মাথায় এলো এবং সেই ব্যবসাটা কিভাবে শুরু করেছিলেন আপনারা? সেই শুরুটা ছিল মূলত আমার বাবা, ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম। ওনার একটা ইচ্ছা ছিল, আর এবং আমাদের মাঝে মধ্যেই বলতেন যে আমরা শুধু বিজনেস করব, আমরা ভালো থাকব, বড় হব, এইটাই না, আমরা যা কিছু করব তার সাথে মানুষের কল্যাণ হয়, দেশের কল্যাণ ভালো হয়, এরকম কোনো কাজ আমরা সবসময় করব। 80-র দশক পর্যন্ত বাবা একাই ব্যবসা করতেন। 90 দশকের পর্যন্ত আমরা বাবার সাথে ব্যবসা করি। 90-এর পরে এসে বাবা আস্তে আস্তে ব্যবসার থেকে আমাদেরকে বুঝিয়ে দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে সম্পৃক্ত করতে শুরু করেন। এই যে আরবি গ্রুপটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আরবি গ্রুপ হলো, প্রথমে ছিল রিজভিয়ান ব্রাদার্স। যখন আমাদের ডেউটিনের ব্যবসা বা ট্রেডিং ব্যবসা যখন ছিল, রিজভি মিন্স আমার বড় ভাই এস এম নুরুল আলম রিজভি, ওনার নামের ফার্স্ট নেমটা, এবং আমাদের ব্রাদার্স সব ভাইরা যেহেতু এর সাথে থাকবো আসি, তখনও আমরা 2 ভাই ছাড়া সব ভাই ছাত্র। তো তখন আমরা এই ব্যবসাটা যখন শুরু করলাম, তখন রিজভিয়ান ব্রাদার্স দিয়ে শুরু করলাম বাবার সাথে। এক সময় দেখা গেল না, লোক আছে তো কাজ দিতে পারতেছি না, বেকার হয়ে যাচ্ছে। তখন আমরা বাধ্য হয়ে যে না, আসলে মানুষের জন্য কিছু যদি করতেই হয়, তাহলে
ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ছাড়া আর আসলে পসিবল না। নামের বদলটা কিভাবে আসলো আরবি গ্রুপ থেকে ওয়ালটন, এবং সেটার প্রেক্ষাপটটা যদি আরবি একটু গ্রুপ share থেকে করতেন। ওয়ালটন যখন আমরা ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে যাই, তখন দেখা গেল আমরা মনে করলাম যে এই নামটা আমরা ইলেকট্রনিক্স যেহেতু বানাবো এবং এই প্রোডাক্টটা আমরা কোনো না কোনো দিন আমরা তখনও আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো, এই চিন্তাটা মাথায় হয়তো চিন্তাটা আসে নাই। অতটা হয় নাই। তো সেটা হিসাব করে আমরা মনে করলাম যে দেশের বাইরে যদি যাইতে হয়, এমন একটা নাম দেওয়া উচিত যে নামটা মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং বুঝে। ওয়ালটনের কি বিশেষ কোনো মানে ছিল কিনা, বা আপনারা যখন নামটা দিলেন নিশ্চয়ই অনেক গবেষণা চিন্তা ভাবনা করেই নামটা দিয়েছেন? এটার মিনিংসটা দাঁড়াইলো এরকম, পরিবর্তনের হাওয়া। যেহেতু যুগের সাথে আমরা পরিবর্তন নিয়ে আসতেছি, আমরা জিনিসটার প্রযুক্তিপণ্য উৎপাদন করব, এই নামটা আমাদের জন্য একটু সহজসাধ্য হবে বলা সবার জন্য। আমরা দেখলাম যে আস্তে আস্তে বাজারটা ধরতে অনেক চ্যালেঞ্জে পড়তে হয়েছে আপনাদের, কারণ আমদানি করা পণ্যের একচ্ছত্র আধিপত্য ছিল সেই সময়টা। এইখানে আসলে কোন মেকানিজমটা বা কোন বিষয়টা নিয়ে আপনাদের বেশি কাজ করতে হয়েছিল? ফার্স্ট প্রোডাকশন যখন করি, ম্যানুফ্যাকচারিং আসে, প্রায় 2500 ফ্রিজ আমরা মার্কেটে দিছিলাম। দেওয়ার পরই আমরা বুঝতে পারি যে এই ফ্রিজটা ম্যানুফ্যাকচারিং কিছু ফল্ট আছে, এবং প্রথম লটেই এত প্রথম লট, একদম ফার্স্ট লট 2500 ফ্রিজ আমরা ম্যানুফ্যাকচারিং হয়ে গেছে, কিছু ফ্রিজ মার্কেটে চলে গেছে। আমরা দ্রুত যে ভুলটা ছিল সেটা শুধরে আবার নতুন বানাইলাম। বানাইতে মোটামুটি আমাদের 1 মাস চলে গেল। এই সময়টা আমাদের কষ্ট গেছে। একটা ফ্যাক্টরি যখন শুরু করা হয়, সবার একটা বাজেট থাকে, কোনো জিনিসই বাজেটের ভিতরে শেষ হয় তা কিন্তু না, সাধারণত বাজেটের বেশি হয়ে যায়। তা আমাদেরও তার ব্যতিক্রম না, বাজেটের অনেক বেশি আমরা খরচ করে ফেলছি। শেষ সময়ে যখন এই ফ্রিজ ফেরত আনতে হইতেছে, তখন আসলে আমাদের জন্য খুব কষ্টকর গেছে। না, এইটা কাটিয়ে কিভাবে কাটিয়ে উঠছিলেন, আমি বিরতির পরে এই গল্পটা আপনার কাছ থেকে শুরু করে শুনবো। আজকে আমরা ওয়ালটন হাইটেক পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলমের সাথে আলাপ করছি তাদের ব্যবসায়িক বিভিন্ন ঘাত প্রতিবন্ধকতা বা শুরুর গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আজকে আমরা জানবো। আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে শুনছিলাম প্রথম ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটা নিয়ে একটা ধাক্কা বা একটা অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল, কিভাবে কাটিয়ে উঠেছিলেন সেটা? আমরা ফ্রিজগুলোর আবার যে প্রবলেমটা ছিল, সে প্রবলেমটা আমরা ডিটেক্ট করতে পারি এবং আমরা খুব তাড়াহুড়া করে সেই সমস্যাগুলো সমাধান কিভাবে করা যায় এবং করে আমরা নতুন প্রোডাক্ট আবার উৎপাদন করি। ততদিনে কি বায়ার্সদের মধ্যে কোনো পারসেপশন তৈরি হয়ে গিয়েছিল কিনা? অত পরিমাণে না, কমপ্লেনটা আসতেছে, কিন্তু আমাদের ফ্রিজটা এরকমটা ছিল না যে 1 মাসেই সবগুলো এসে পড়বে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা পরে ড্যামেজ করে ফেলতে হয়েছে। না, সেটা কি আপনাদের ব্যবসায়িক এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে মানসিক কোনো চাপ তৈরি করেছিল কিনা ওই না, ঘটনা? ওই সময়ে খুব চাপে আমরা ছিলাম। এতগুলা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করেছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট ফেরত আনতে হয়েছে, এবং ওই সময়ে টাকার এত সচ্ছলতা আর ছিল না কোম্পানির। এরপরে আবার টার্নিং পয়েন্টটা কখন ছিল? সরকার যখন আমাদের দিকে, আমাদের এই পলিসির দিকে নজর দিয়েছে যে দেশে ম্যানুফ্যাকচারিং পলিসি থাকতে হবে, সেটাই আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য বড় একটা হাতিয়ার ছিল, বড় একটা সময় ছিল। বড় একটা সময় ছিল যে এই সাপোর্টগুলো আমরা পেয়েছি, যার জন্য হয়তো আমাদের সম্ভব হয়েছে। না, এই যে আবারও ধাক্কার গল্পটাই আসি, ওই সময় কি কখনো মনে হয়েছিল যে কোনো একদিন আপনি এত বড় একটা জায়গায় পৌঁছাবেন বা আপনাদের প্রতিষ্ঠান এই জায়গায় উঠে যাবে? আমরা এইদিকে আসবো, সে টার্গেট আমাদের ছিল। যে এতটা সহজ হবে না সেটাও আমরা বুঝতে পারছি, কিন্তু এত কঠিন হবে সেটা বুঝতে পারি নাই। আমি যদি এখনকার সিচুয়েশনটা আপনার মাধ্যমে একটু জানতে চাই, ওয়ালটন এখন তো মানে শুধু বাংলাদেশে না, বিশ্বেও অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন বা বিপণনের ক্ষেত্রে অনন্য একটা জায়গায় পৌঁছে গেছে। এতে করে এই যে আমরা আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের চাহিদা মেটাতে পারছি, দিন শেষে ভোক্তা আসলে কিভাবে লাভবান হচ্ছে? বিভিন্ন দেশ থেকে যখন প্রোডাক্টগুলো আসতো আমাদের দেশে, কিন্তু খুব উন্নত দেশের জিনিস আসতো এরকমটা না, যেহেতু প্রাইসিংয়ের একটা ব্যাপার আছে। লো কস্টের জিনিসগুলাই বেশিরভাগ আনতে হইতো এবং কাস্টমারেরও চাহিদা ওই রকমই থাকতো। সে প্রোডাক্টগুলো নিয়ে মানুষ এতটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, প্রোডাক্টগুলো খুব অল্প দিনই নষ্ট হইতো এবং প্রাইসটাও অনেক বেশি ছিল। দেশে যখন ম্যানুফ্যাকচারিং হয়েছে, জিনিসের খুব দ্রুতই সে প্রাইসটা কমে আসছে, এবং আমাদের একটা লক্ষ্য যে মানুষ যেন এই প্রোডাক্টগুলো নিয়ে তারা ভুল করেছে এই কথা কখনো না বলে, যে আমরা বাংলাদেশে মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট কিনেছি এবং ভুল হয়েছে, এরকম কথা কখনো না বলতে পারে। তো সেই টার্গেটেই আমরা প্রোডাক্টগুলো বানিয়েছি এবং খুব রোবাস্ট করে প্রোডাক্টগুলো আমাদের করার চেষ্টা করেছি,
এবং দেশের আবহাওয়া পরিস্থিতি সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রোডাক্টের আমরা কোয়ালিটি ধরে রাখতে পারছি। এখন কি মনে হয় আপনার যে মানুষ সেই কথাটা এখন বলে যে বাংলাদেশি পণ্য কিনে আমরা ভুল করিনি? না, এখন একটা জিনিস দাঁড় হয়েছে, সেটা হলো যে আমাদের মেড ইন বাংলাদেশ কোনো প্রোডাক্ট লেখা থাকলে মানুষ মনে করে যে ইম্পোর্টেড যে প্রোডাক্টগুলো আছে তার চেয়ে বাংলাদেশি প্রোডাক্ট ভালো। মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট মানুষ কিনতেছে 90% প্রোডাক্ট, তো এটা তো প্রমাণই করে। শুধু ফ্রিজের ক্ষেত্রেই, ফ্রিজের ক্ষেত্রে 90% এর উপরে। অন্যান্য প্রোডাক্টও আস্তে আস্তে আসতেছে। একটা বিতর্ক তো দীর্ঘদিন ছিলই যে এটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলবো নাকি অ্যাসেম্বলিং বলবো, যেহেতু একটা বড় কম্পোনেন্ট আমাদেরকে সরাসরি আমদানি করতে হতো, তারপরে কিছু কিছু সেই মানে আলোচনাটা আমরা কাটিয়ে উঠেছি কিনা এখন? এটাও অনেকে এখনও বুঝতে পারে না যে ম্যানুফ্যাকচারিং কী জিনিস, আর এত ডেপথে ম্যানুফ্যাকচারিং করা যায়। যারা ওয়ালটনের ফ্যাক্টরি না দেখেছে তারা আসলে বিশ্বাসও করে না, অ্যাসেম্বলিংটারে কি ম্যানুফ্যাকচারিং মনে করে। ম্যানুফ্যাকচারিং বলতে যে অ্যাসেম্বলিং যে জিনিস দেওয়া হয় সেটাও যে বানাইতে হবে, এইটা মানুষের এখনও ওই রকমটা সব মানুষ বুঝতে পারছে এরকমটা না। তো এখন এই যে ম্যানুফ্যাকচারিং মেড ইন বাংলাদেশ, এইটা আসলে মানে সারা বিশ্বে কি প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা আমরা ওয়ালটনের মাধ্যমে? একটা সময়ে তো বাংলাদেশ সম্পূর্ণই ইম্পোর্ট নির্ভর ছিল, এখন সেটা না হয়ে যেহেতু ওয়ালটন একাই 40টা দেশে প্রোডাক্ট রপ্তানি করতেছে, আমি মনে করি এই সাপোর্ট যদি গভর্নমেন্টের থাকে তো অদূর ভবিষ্যতে না, খুব শিগগিরই দেশের বাইরের মার্কেট বাংলাদেশে এই লাল সবুজের পতাকার নিচে আসবে, এটা খুব কঠিন কিছু না। আমরা আরও গল্প শুনবো আপনার কাছ থেকে ছোট একটা বিরতির পরে। ওয়ালটন হাইটেক পিএলসির চেয়ারম্যান SM শামসুল আলম আমাদের আজকের অতিথি। আমরা ওয়ালটনের বড় হওয়ার গল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার কাছ থেকে শুনবো। আবারও স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি বহির্বিশ্বের গল্প আপনার কাছ থেকে শুনছিলাম, সেখানে আবারও যাব। আমি ওয়ালটনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটু জানতে চাই যে এখন তো মোটামুটি বাংলাদেশের প্রতিটি প্রান্তে আপনাদের পণ্য ছড়িয়ে গেছে, এখন ওয়ালটন এক নামে সবাই চেনেন। নিশ্চয়ই এটাকে আরও এগিয়ে নেওয়া, বিনিয়োগের ক্ষেত্রে, নতুন নতুন পণ্যের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটা পরিকল্পনা রয়েছে, সেটা যদি একটু শেয়ার করতেন। কোথায় যেতে চান? ওয়ালটনের পণ্যের মাধ্যমে লাল সবুজের পতাকা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, মানুষের কর্ম উপযোগী মানুষ আমাদের দেশে পর্যাপ্ত, এটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা আশীর্বাদ। এই মানুষ সব দেশে এরকমটা নাই, এটাকে আমরা যদি কাজে লাগাতে পারি, এই মানুষগুলো যেরকম কাজের পরিবেশ পেল, এদের মাধ্যমে সারা বিশ্বে আমি মনে করি গার্মেন্টস ইন্ডাস্ট্রির পরেই ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি থাকার কথা, এবং দেশের যদি রেভিনিউর দিকে চিন্তা করি তো গার্মেন্টসের চেয়েও সম্ভাবনা অনেক বেশি ইলেকট্রনিক্স শিল্পের থেকে আসবে। এই সময় তো বিনিয়োগের আরও অনেক ক্ষেত্র তৈরি হয়েছে, বাংলাদেশে সুযোগও ছিল, আপনারা কেন শুধু ইলেকট্রনিক্সের মধ্যে সীমাবদ্ধ থাকলেন? এখনও আমাদের মনে করি যে একটা প্রোডাক্টে বিশেষজ্ঞ হয়ে ওঠা এবং সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করা এবং সেটা সম্পূর্ণ শেষ না করে আরেকটা জিনিসের মধ্যে যাওয়া, আমার মনে হয় আমাদের জন্য খুব একটা ভালো কাজ আসবে না। তার মানে আরো অনেক কিছু করা বাকি রয়েছে, অনেক বাকি আছে। সেটা কি রকম? মানে ওয়ালটন একদিন কি তৈরি করবে? এখন তো লিফট তৈরি করছে আমরা জানি, আর কি কি তৈরি করতে চান? ওয়ালটনের একটা টার্গেট হলো যে জিনিসটা দেশে একবার উৎপাদন একজনে করতেছে সেই জিনিসটা দিয়ে খুব বেশি নজর না দেওয়া। যে জিনিসগুলো কেউ এখনও দেশে আনে নাই, দেশে হচ্ছে না, এর পলিসি করা, এর জিনিসগুলোর দেশে উৎপাদন শুরু করা। এরপরে আমি মনে করি বাংলাদেশে গাড়ি উৎপাদনের জন্য একটা চেষ্টা সবার থাকা উচিত, সেটা অনেকটাই নির্ভর করবে গভর্নমেন্টের পলিসির উপর। সরকারের বেনিফিটটা কিভাবে হয়েছে এর মাধ্যমে? প্রায় 30,000 এমপ্লয়মেন্ট হয়েছে, এই এমপ্লয়ির স্যালারি পাচ্ছে, তারা আবার ট্যাক্সও দিচ্ছে। ওয়ালটন বিশাল অঙ্কের একটা ট্যাক্স গভর্নমেন্টকে পরিশোধ করছে। বিদেশে টাকা ডলার দিতে হয়তো ইম্পোর্টের সে বিশাল অঙ্কের ডলার, সেগুলো আমরা যখন র মেটেরিয়াল আনতেছি তার অনেকটাই কম। গভর্নমেন্টের হিসাব করলে বিশাল একটা রেভিনিউ গভর্নমেন্টের এখান থেকে আসতেছে। এরকম কি স্বপ্ন আমরা দেখতে পারি কিনা যে আগামী 5-10 বছরের মধ্যে আমদানি নির্ভরতা আমাদের শূন্যে নেমে আসবে এই ধরনের পণ্যের ক্ষেত্রে? আমদানি নির্ভরতা শূন্যতে নেমে আসবে সেটা যেরকম সম্ভব, এবং বহির্বিশ্বে ওয়ালটন তথা বাংলাদেশি প্রোডাক্ট ব্যাপক মার্কেট সৃষ্টি করার মতো ব্যবস্থা আছে, এবং সেটা
চেষ্টা করলে হবে। সেটা কি এখন বলা যায় যে যদি কোয়ালিটির বিচার করি আমরা বিশ্বের যে কোনো ভালো ব্র্যান্ডের কাছাকাছি মানের পণ্য আমরা তৈরি করতে পারি বা ওয়ালটন তৈরি করতে পারে? পণ্য ভালো তৈরি করাটা কোনো কঠিন কিছু না, যেহেতু পণ্য তৈরি করতে পারে, ভালো কেন পারবো না? এবং এখন বাংলাদেশের পণ্য, আমি খালি ওয়ালটন বলবো না, বাংলাদেশের পণ্য আমি মনে করি বাংলাদেশে যে সময়ে যে সমস্ত কান্ট্রির প্রোডাক্টগুলো আমাদের দেশে আসতো তার চেয়ে অনেক গুণে ভালো বাংলাদেশের যে কোনো ম্যানুফ্যাকচারের প্রোডাক্ট বানাচ্ছে সেগুলো, এবং ওয়ালটনের এগুলো আশা করি সবার চেয়ে একটু ব্যতিক্রম। সাপ্লাই চেইনের বড় একটা ঝুঁকি থাকে, বড় বড় দুর্ঘটনা বা বহির্বিশ্বে যখন টালমাটাল অবস্থা হয়, ডলারের ক্রাইসিস বা দামের ওঠানামা বড়ভাবে নিশ্চয়ই আপনাদেরকে অ্যাফেক্ট করেছে। এইগুলো সামনে এগিয়ে যাওয়া কতটা সহজ হবে বলে মনে হচ্ছে? প্রতিবন্ধকতা সব কাজেই থাকবে, আমরা মনে করি না যে স্মুথ কোনো কিছু রেখে কেউ চলে গেছে আমাদের জন্য। এটা উত্তরণ করেই আগাতে হবে, এটাই স্বাভাবিক। যুদ্ধ আসবে, দেশের অবস্থা ভালো হবে, খারাপ হবে, এই হবে, যা কিছু হবে সব কিছু নিয়েই তো চলতে হবে। আমি সামনে দুর্গম দেখে সরে পড়লাম, তার তো হবে না। নিশ্চয়ই আমরা সে প্রত্যাশা করি। একেবারে শেষ প্রশ্ন, নতুন তো অনেকেই উদ্যোক্তা আছেন বাংলাদেশে, ব্যবসায় আসতে চান, সবারই স্বপ্ন থাকে আপনাদের মতো একদিন সফল হবেন, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলো কি? অনলি ওয়ালটনের পণ্য কিনতে হবে এরকমটা না, মেড ইন বাংলাদেশ লেখা দেখলে সে জিনিসটা যেন যদি অন্য দেশের প্রোডাক্টের সমমানের হয়, খারাপ পণ্য আমি কাউকে কিনতে বলবো না, সমমানের হয় বা ভালো হয়, একটু অগ্রাধিকার যেন বাংলাদেশ মেড ইন বাংলাদেশটাকে দেয়, সেটা যে ব্র্যান্ডেরই হোক। আমি একটাই বলবো যে দুইটা জিনিস একত্রে রাখেন, বিজনেস করবেন এবং তার সাথে দেশের কিছু হোক, মানুষের জন্য কিছু হোক। আমরা সে প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো চ্যানেল 24-এর বিশেষ আয়োজন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।